টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ বিষয়, যদিও বিষয়টি নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরেই আলোচনা করছি, কারণ এই কারণে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আলোচনাটি আমরা করেছি গত 18 তারিখ থেকে, বরং আরেকটু বলা যায় যে এপ্রিল মাসের 1 তারিখ থেকে, যখন আমরা অ্যাপ্রিহেন্ড করেছিলাম যে প্রেসিডেন্ট বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের বিষয়ে, তখন থেকেই আমরা আলোচনা করছি। এখন এটি যেহেতু পূর্ণকাতা লাভ করতে যাচ্ছে বা গিয়েছে, সেই মুহূর্তে আর কোনো আপডেট আছে কিনা এই বিষয় সম্পর্কে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে সহজ হয়ে গেল আমেরিকার গ্রিন কার্ড ও নাগরিকত্ব প্রাপ্তি, এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর কি আপডেট আছে এটার ব্যাপারে আমরা কথা বলবো। হাতে যদি সময় থাকে তাহলে পারিবারিক সহিংসতা, যেটা ডোমেস্টিক ভায়োলেন্স আমরা বলে থাকি, সেই ক্ষেত্রে এই ডোমেস্টিক ভায়োলেন্স এবং তৎপ্রেক্ষিতে অনেক সময় আমরা দেখেছি যে বিবাহ বিচ্ছেদ বা আমরা দেখেছি যে মামলা হয়ে থাকে অনেক সময়। তো এরূপ অবস্থায় কিভাবে আইনি সহায়তা পাওয়া যাবে, কেন হয়, কি কারণে হয়, কি ধরনের আইনি সহায়তা পাওয়া যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ইমিগ্রেশন সংক্রান্ত তো আপনাদের নানান প্রশ্ন থাকবেই। সেই প্রশ্নগুলো থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয়, তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মীর মিজানুর রহমান। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যদিও আজকে আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হতে পারেননি আবহাওয়ার কারণে, তারপরেও এই কমিউনিটির স্বার্থে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে করবেন। সেই বিষয়টি নিয়ে আপনি এর আগেই 18 তারিখের অনুষ্ঠানেও আপনি ছিলেন। তার আগে যে আমরা 1 এপ্রিলের যে অনুষ্ঠানটি আমরা করেছিলাম, আপনি ছিলেন না, কিন্তু অন্য একজন আলোচক আমাদের ছিলেন। যে বিষয়টি নিয়ে যে প্রেসিডেন্ট বাইডেনের যে নির্বাহী আদেশের স্বাক্ষর এবং প্রেক্ষিতে যে লক্ষ লক্ষ আনডকুমেন্টেড ইমিগ্র্যান্ট এই দেশে রয়েছেন, তাদের জন্য একটি আশার আলো, আশার বার্তা উনি দিয়েছেন যে একটি নির্বাহী আদেশের বলে। তো সেক্ষেত্রে কি ধরনের আপডেট আপনার কাছে আছে? কারণ নির্বাহী আদেশ দেওয়ার সাথে সাথেই তো আর কাজ শুরু হয়ে যায় না। হয়তো নতুন ফর্ম তো তৈরি করতে হবে, বা এই ধরনের কাজ শুরু হয়েছে কি না, কারণ আপনি যেহেতু একজন অ্যাটর্নি, প্রতিনিয়তই এই ধরনের মানুষজনকে নিয়ে আপনি কাজ করছেন, সেই ক্ষেত্রে সর্বশেষ কি ধরনের আপডেট আপনার কাছে আছে এই বিষয়টি সম্পর্কে যদি একটু বিস্তারিত আলোচনা করেন। যারা অধীর আগ্রহে দীর্ঘদিন ধরে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে যারা অপেক্ষা করছে এই দেশে বৈধ হবেন, এই দেশে বৈধভাবে বাঁচবেন, তারা জীবন নির্বাহ করবেন পরিবার পরিজন নিয়ে, তারা অন্তত একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। ধন্যবাদ। না, এখনো পর্যন্ত সেই ধরনের আবেদনের সময় নির্ধারণ করা হয়নি, বা কি ধরনের অ্যাপ্লিকেশনে কিভাবে কি করা হবে সেটা নির্ধারণ করা হয়নি। তবে আশা করা যায় যে খুব শীঘ্রই এটা হবে। কিন্তু মেইন জিনিস যেটার জন্য আমি এসব ব্যাপারে খুবই কনজারভেটিভ, সেটা হচ্ছে যে আদেশটি চলে এসছে। হ্যাঁ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সেটার জন্য যে মেইন ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে এখন, যদিও আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না, আমরা বলতে আমাদের ক্লায়েন্টরা, যেটা করা দরকার সেটা ইমিডিয়েটলি শুরু করে দেওয়া উচিত। সেটা হচ্ছে এর জন্য প্রস্তুতি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে কোনো ইমিগ্রেশন বেনিফিট পেতে গেলে একটা বড় উপাদান হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভদ্রলোক মানুষ, ভদ্রমহিলা মানুষ, মানে পার্সন অফ গুড মোরাল ক্যারেক্টার।
তো আপনাদের যার যার যত ধরনের যে সমস্ত জায়গায় হোক কোনো ক্রিমিনাল রেকর্ড আছে সেগুলো জোগাড় করেন। এগুলো অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। হয়তো 20 বছর আগে হয়েছে, হয়তো 13 বছর আগে হয়েছে, হ্যাঁ, হয়তো অন্য স্টেটে হয়েছে, এবং এগুলো বলতে শোনা যায় এগুলো শেষ হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে। কি যে শেষ, এখানে বলে শেষ হয়ে গেছে বলে কোনো কথা নেই। আপনার যে কোনো অ্যারেস্ট হলে সেগুলার রেকর্ড থেকে যায় এবং তারপরে এটা কোর্টে যায়। আপনি জাস্ট বিকজ আপনাকে ছেড়ে দিয়েছে ডাজন্ট মিন আপনি ওখান থেকে শেষ হয়ে আপনার ওটা শেষ হয়ে গেছে। আমি মানে বহু এই ধরনের কেস করেছি যেখানে এই ধরনের অবস্থা, তারা ভুল জানে, এবং ভুল জানে মানে ইভেন এমন অবস্থা যে তাদের নামে অ্যাকচুয়ালি অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, বিকজ তাদেরকে ধরে নিয়ে গেছে, তারপরে ছেড়েছে যে তারা কোর্টে যাবে। ওমা, সে ভুল বুঝেছে, সে ভাবছে ওখানেই শেষ, তারপরে আর যায় নাই। এত বছর পরে এখন ইমিগ্রেশন করতে গিয়ে বিভিন্ন রিপোর্ট ঘেটে দেখা যায় যে ওনার কোর্টে যাওয়ার কথা ছিল, উনি জানে বেইল জাম্পিং এর একটা ব্যাপার, মানে সাথে সাথে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে গেল। তো ফলে এগুলা সমস্ত ক্লিয়ার করে হয়তো দেখা গেল ম্যাক্সিমামই ছোটখাটো অপরাধ হ্যাঁ করেছেন, এবং এটার জন্য খুব সম্ভব কোনো অসুবিধা হবে না, এটা না দেখে বলা যাবে না। কিন্তু কথা হচ্ছে যে অনেক ছোটখাটো অপরাধ করে থাকলেও আপনি গ্রিন কার্ড পেতে পারেন। হ্যাঁ, সেগুলো তারপরে রিওপেন করে, হ্যাঁ, এটাকে প্রি বার্গেন করে এগুলোকে ছোটখাটো লেভেলে, এমনকি একটা কনভিকশন আছে, আপনি যদি ভায়োলেশন কনভিকশন হয় তাহলে টেকনিক্যালি আপনাকে ইভেন বলতে হবে না যে আপনি কোনো অপরাধ করেছেন, ইটস নট এ ক্রাইম ইভেন। হ্যাঁ, ভায়োলেশন 240-20 নিউ ইয়র্ক স্টেটে, এরকম বিভিন্ন স্টেটে আছে। এবং দুটা জায়গায় আমি সেই মানে কি বলবো যে এত কষ্ট করে আমি নিজে গিয়ে শেষ পর্যন্ত গিয়ে ওই রেকর্ড কনভিকশন এগুলো নিয়ে আসতে হয়েছে, খুব সমস্যা হয়। আপনারা ইমিডিয়েটলি আপনারা এগুলো জোগাড় করার চেষ্টা করেন, নাম্বার 1। নাম্বার 2, আপনারা যত বছর ধরে এখানে আছেন, আই ডোন্ট কেয়ার এখানে 10 বছর বলছে তা 5 বছর বলছে, আবার অনেকে দেখি অ্যাকাউন্টেন্ট সাহেবের ওখান থেকে বসে ফোন করেন, আমি কি এই গত বছরটা শুধু করলে হবে, 3 বছরের করলে হবে, কেন হবে না ইত্যাদি, আমার তো আগে সোশ্যাল সিকিউরিটি, আমার এইগুলা কোনো অজুহাত নাই। যত বছর ধরে এখানে আছেন, হ্যাঁ, যদি বলে যে 10 বছর ধরে দেখাইতে হবে, নো, আপনি যত বছর ধরে আসেন তত বছরের জন্য আপনি যদি আগে ট্যাক্স রিটার্ন ফাইল না করে থাকেন এখন করেন। আপনি অ্যাকাউন্টেন্ট যিনি আছেন সাহেব বা ম্যাডাম, ওনার কাছে গেলে উনিও পথ দেখিয়ে দিতে পারবে কিভাবে ব্যাক ট্যাক্স ফাইল করা যায়। তারপরে অনেক সময় অনেকে খুবই ছোট অ্যামাউন্ট দেখিয়ে ট্যাক্স রিটার্ন করে, ওটাতে সমস্যা হতে পারে, ওটা থেকে অনুরোধ করে দেখেন অ্যামেন্ডেড ট্যাক্স রিটার্ন ফাইল করা যায়। আমার মেইন কথাটা হচ্ছে একটা একটা করে আপনার বিভিন্ন ধরনের ভাবে যেগুলো তো বেশি সময় নিতে পারে সেগুলো, কারণ ট্যাক্স রিটার্ন ফাইল করলে হলো না, তারপর এটা ট্রান্সক্রিপ্টটা জোগাড় করতে হবে। এইভাবে করে আপনারা রেডি হতে থাকেন, মানে প্রস্তুত হন, যে কোনো সময় ফাইল করতে বলা হবে। সুতরাং তার আগে এই প্রশ্নটি আপনাকে আমি করতে চেয়েছিলাম অ্যাটর্নি মীর মিজানুর রহমান, তবে যে প্রশ্নটি আমি করতে চেয়েছিলাম যে অর্ডার তো হয়ে গেছে, তাহলে যারা এই ধরনের অবস্থার মধ্যে আছেন তারা এখন কাজটা কিভাবে শুরু করবেন, কোন ধরনের ডকুমেন্টস তাদের হাতে রাখতে হবে, এই প্রশ্নটি আপনার কাছে থাকবে এবং আপনি যা বলছিলেন সেটাও আমরা শুনবো, সবাই আমরা শুনবো। তবে একটি বিরতি নিতে চাই, বিরতির পরে এসে আপনার এই কথাগুলো শুনবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, বিরতির আগে আপনার কাছে আপনি নিজেও বলছিলেন কিছু কথা, প্রস্তুতির কথা বলছিলেন, আর আমিও আবার এই বিরতির পরে এসে কিছু প্রশ্ন আপনার কাছে রাখি যে যেহেতু বিষয়টি নিয়ে আমরা কথা বলছি এবং আগেও বলেছি এখনও বলছি, অনেকেই হয়তো আমরা এর আগে বলেছি, অনেকেই শুনেছেন, এখন হয়তো অনেকেই শোনেননি, সে কারণে
কারণে যারা এই নির্বাহী আদেশের পরে কারা যোগ্য হবেন এবং যারা যোগ্য হবেন তারা কিভাবে প্রস্তুতি নেবেন আবেদন করার জন্য, কোন ধরনের ডকুমেন্টস তাদের কাছে জমা দিতে হবে বা হাতে রাখতে হবে, প্রস্তুত করতে হবে। কারণ আপনি আগেই বললেন যে অর্ডারটা এসেছে কিন্তু এখন হয়তো ফর্ম আসেনি বা আবেদন কিভাবে করতে হবে অনেকেই জানেন না। সেই বিষয়গুলো নিয়ে যদি একটু বিস্তারিত কথা বলেন অ্যাটর্নি মিজানুর রহমান। হ্যাঁ, এখন পর্যন্ত যা জানা গেছে, এটা যখন স্পেল আউট করা হবে তখন স্কোপটা আরো বৃদ্ধি পেতে পারে সামহাও। সেটা হচ্ছে যারা এই দেশে গত 10 বছর ধরে আছেন অ্যাজ অফ জুন 17, মানে এখন এসে বললে হবে না, নাম্বার 1। 2024 সালের 17 জুন, সরি আমি বলি নাই, জুন 17, 2024। হ্যাঁ, তার 10 বছর আগে। এবং এমন না যারা 14 সালের জুনের 17 থেকে এই পর্যন্ত, তারাও না, তার আগেও যদি আসেন তাহলেও হবে, মানে অ্যাটলিস্ট 10 বছর ধরে। কেউ যদি 13 বছর আগে আসেন, ওয়েল এন্ড গুড। হ্যাঁ, এর আজকেও একজন ভদ্রলোক আছেন এখানে 1984 সাল থেকে আছেন, এখনো কিছু হয়নি, আশ্চর্য। হ্যাঁ, যাই হোক, তো এখন আরো 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 লোকজন আছে, তো এইগুলো একটা। আর ওনাদের এন্ট্রিটা হচ্ছে ইলিগাল, মানে বর্ডার ক্রস করে এইভাবে এসছেন, এরকম একটা ব্যাপার। এবং যার ফলে ওনারা এখানে যদি বিয়ে করে থাকেন, হু হ্যাপেন্স টু বি অ্যান আমেরিকান সিটিজেন, ওনারা এখানে সিটিজেন হলেও স্পাউস যে পিটিশনার এখানে বসে গ্রিন কার্ড করতে পারেন না, যেহেতু 240 যেই এক্সেপশনটা ছিল এটা শেষ হয়ে গেছে 2001 এপ্রিলের 30 তারিখে। আচ্ছা, তো ইফ নট আদারওয়াইজ এলিজিবল থ্রু গ্র্যান্ডফাদারিং ক্লজ অফ সেকশন 245I। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে ওটা বাদ দিয়ে যাতে এখানে বসেই ওনারা গ্রিন কার্ডটা করতে পারেন, সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। এবং তার সাথে ওই তাদের যে বাচ্চারা আছে তারাও এলিজিবল। তো সেখানে বাচ্চা বলতে গিয়ে পরে যদি দেখা যায় যে প্যারেন্টসদেরও এখানে ইনক্লুড করে নিয়ে আসছে, বিকজ এটা হচ্ছে ইমিডিয়েট ফ্যামিলি গ্রুপ, তাহলে আমি অবাক হব না। এগুলো একটা কথা। হ্যাঁ, তো তাহলে যারা সেই বর্ডার ক্রস করে এসছেন, হ্যাঁ, তাদের জন্য, যারা লিগালি এসছেন তাদের জন্য এই আইন প্রযোজ্য না, এবং তাদের এটা দরকারও নেই। হ্যাঁ, যারা ভিসা নিয়ে ইন্সপেক্টেড হয়ে অ্যাডমিটেড হয়ে এসছেন তাদের এই ব্যাপারে চিন্তার কিছু নেই, যদি সিটিজেন স্পাউস হয়। না, যদি কেউ এখন ভিজিট ভিসা নিয়ে আসে, ধরেন ভিসা আছে, সে বৈধ উপায়ে আসছে ভিজিট ভিসা নিয়ে, কিন্তু ভিজিট ভিসার তো একটা মেয়াদ থাকে, 6 মাসের মধ্যে চলে যেতে হয়। যদি কেউ না যেয়ে থাকে তাহলে তো সে ইলিগ্যাল হয়ে গেল। পরবর্তীকালে সে হয়তো স্ট্যাটাস চেঞ্জ করার জন্য অ্যাসাইলাম বা অন্য কোনো উপায় সে অবলম্বন করে এখানে থেকে গেল, সে তো ইলিগ্যাল হয়ে গেল নাকি? আচ্ছা, সে কি আবেদন করতে পারবে? তারপরও যদি ওনার স্পাউস সিটিজেন হন, আচ্ছা, যদি ওনার বাচ্চা কাচ্চারা ওভার 21 এবং সিটিজেন হয়, তাহলে উনি এখানে বসে গ্রিন কার্ড করতে পারবে। সেটাই ঠিক আছে, তাদের জন্য এই আইনের প্রয়োজন নেই। হ্যাঁ, কিন্তু যদি আবার গ্রিন কার্ড হোল্ডার হয় স্পাউস, তাহলে হবে না। যদি সিটিজেন হয়, মানে ইমিডিয়েট একটা গ্রুপ আছে, স্পাউস, প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন আন্ডার 21, এই যে গ্রুপটা, ওরা যদি মানে যেই ব্যাপারটা হয়, যদি ওই যিনি মানে এলিয়েন, যাদেরকে এখন নন সিটিজেন বলা হয়, ওনার স্পাউস যদি সিটিজেন হয় বা চিলড্রেন যদি ওভার 21 হন, তাহলে তারা তার জন্য অ্যাপ্লাই করতে পারে। এবং উনি যদি ভিসা নিয়ে এসে ইন্সপেক্টেড হয়ে অ্যাডমিটেড হয়ে আসেন, তাহলে উনি এখানে ইলিগাল হয়ে গেলেও পরে উনি এখানে অ্যাডজাস্ট করতে পারেন। আরেকটা গ্রুপ আছে, ইলিগালি এসছেন এয়ারপোর্টে বা কোনো বর্ডার পোস্টে, ল্যান্ড, সি অর এয়ার, ওনারা যদি ইন্সপেক্টেড হয়ে অ্যাডমিটেড হবেন না, তাহলে তারা যেহেতু ইলিগালি এসছেন এই সেই। কিন্তু আরেকটা গ্রুপ আছে, পেরোলি হিসাবে যদি ঢুকেন, যেমন বেশ আগে 96-এর আগে 2 ধরনের এরকম ঘটনা ছিল, কেউ ডিপোর্টেশনে পড়তেন, কেউ এক্সক্লুশনে পড়তেন। ওই এক্সক্লুশন প্রসিডিংসে যদি কেউ পড়ে থাকেন, সেই জন্য আমাদের ওই কোর্ট রেকর্ড আনার একটা মানে চেষ্টা চলে। অনেকে এটার জন্য মানে উৎসাহী হয় না,
আমি খুব দুঃখ পাই তখন। কিন্তু কথা হচ্ছে ওনাদেরকে বোঝানো যাচ্ছে না যে আপনার এইগুলা ঠিক মতো না দেখে হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। যাই হোক, তো যদি কেউ এক্সক্লুশন প্রসিডিংসে পড়েন, আবার এখন যেটা আছে রিমুভাল প্রসিডিংসে, সেখানে যে নোটিস টু অ্যাপিয়ারে যদি অ্যারাইভিং এলিয়েন হন, তাহলে তারাও এখানে বসে গ্রিন কার্ড করতে পারে। তো এই বাইডেন প্রশাসনের যে এক্সিকিউটিভ অর্ডার ওনাদের জন্য প্রযোজ্য না, ওনাদের এটা দরকার নেই। কিন্তু যারা সে উইদাউট ইন্সপেকশনে এসছেন, এটা মনে রাখতে হবে। আপনার সে আপনি বর্ডারে আসলেন কিন্তু ধরা পড়েছেন, কিন্তু ভিতরে মানে আপনি অ্যারাইভিং এলিয়েন না, উইদাউট ইন্সপেকশনে আপনি ভিতরে ঢুকে গেছেন, তারপরে ধরা পড়েছেন, যদিও বর্ডার এরিয়াতেই, তাহলেও আপনি মানে এই ব্যাপারে যোগ্য হবেন। বা অনেকে আছে ওখানে ধরা পড়ে না, ভিতরে চলে আসছে, ওরাও যোগ্য হবে। এই হচ্ছে গ্রুপটা, প্লাস অ্যাটলিস্ট 10 বছর থাকতে হবে। তো এইখানে যখন এটা হয় তখন তো প্রমাণ নেই যে আপনি যে কবে আসলেন, তখন একটা সমস্যা হয়। সেক্ষেত্রে কি হবে? জি বলছি, সেক্ষেত্রে তাহলে কি হবে? হ্যাঁ, ফলে আপনাকে এই জন্যই বলছি যে এখন থেকে আপনি প্রিপেয়ার করা শুরু করেন। হ্যাঁ, আপনি হয়তো কোনো না কোনো ভাবে একটা ড্রাইভিং লাইসেন্স করেছেন। কিছু কিছু জায়গায় অনেকে দেখবেন থাকে অন্য জায়গায়, সেই সিয়াটেল ওয়াশিংটনের তার ড্রাইভিং লাইসেন্স, কারণ ওখানে নাকি কিভাবে ড্রাইভিং লাইসেন্স করা যায়, এরকমের বিভিন্ন জায়গা আছে। হ্যাঁ, আচ্ছা গেল, এরকম কোন একটা গভর্নমেন্ট ডকুমেন্ট যদি আপনি জোগাড় করতে পারেন। হ্যাঁ, কিন্তু এখানে আবার একটু মনে রাখবেন, আপনার সিয়াটেল ওয়াশিংটনের ড্রাইভিং লাইসেন্স আর আপনি বলবেন অলওয়েজ আপনি নিউ ইয়র্কে ছিলেন, তাহলে বুঝতেই পারছেন ঘটনাটা কি হবে। মানে নিশ্চয়ই আপনি ওইখানে কোনো অ্যাড্রেস দেখিয়েছিলেন যে আমি থাকি, আপনার কোনো বন্ধুর মাধ্যমে বা ইত্যাদি। ফলে এই জিনিসটা একটু মনে রাখবেন যে বুঝতেই পারতেছেন কি দেখাইতে হবে। আপনার এই যে গত 5 বছর না, শুধু যত বছর ধরে এই দেশে আছেন, অনেকেরই মনে নাই আপনার অ্যাড্রেসটা কি ছিল। আপনি এখন বসে ওইগুলোর উপরে কাজ করা শুরু করেন। হয়তো ফর্মের মধ্যে লেখা থাকবে 5 বছরের, হ্যাঁ, I-485 অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, আই ডোন্ট কেয়ার। আপনি এখানে আসার পর দিন থেকে, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কোন শহরে কোন অ্যাড্রেসে ছিলেন, এগুলো কাজ করা শুরু করেন। এইগুলোই হচ্ছে এখন কাজ, কারণ যখনই এটা শুরু হয়ে যাবে তখন আর সময় থাকবে না। আপনারা কাইন্ডলি এইটা শুরু করেন, নাম্বার 1। আচ্ছা, তারপরে কোনো হয়তো ডাক্তারের কাছে গেছেন, অসুখ হয়েছিল, সেখানে আপনার কোনো প্রমাণ আছে, যেভাবেই হোক প্রতি সপ্তাহে প্রতি মাস ধরে ধরে আপনি এই যে 10 বছর বা তার চেয়ে বেশি সময় এখানে ছিলেন, সেটার জন্য আপনি প্রমাণ সংগ্রহ করবেন, নালে কিন্তু ক্ষতি হয়ে যাবে। তারা যদি অবিশ্বাস করে, আপনি হয়তো দেখা গেলো 7 বছর আগে আসছেন, আপনি বলতেছেন আপনি 10 বছর আগে আসছেন। এরকম হয়েছে। এই যে সিএসএস, রুলাক ইত্যাদি যারা পুরনো যারা এখানে দেখছেন, আপনারা জানেন কত কিছু ঘটেছে। 10 বছরের ছেলেটাকে বারে কাজ করতো, হ্যাঁ, সেই বার ইভেন কোনো বারই ছিল না সেই সময়, তারা বের করেছিল। হ্যাঁ, এই ধরনের কোনো বারের অস্তিত্ব ছিল না, অথচ দিয়েছে সে। মানে মোট কথা হচ্ছে যে এরকম অনেক ফ্রডুলেন্ট ঘটনা আছে, যার ফলে তাদের স্টেরিওটাইপ থিঙ্কিং আছে যে আপনি আসলে 10 বছর আগে আসেন নাই। তারপরে অনেকে শকটক হয়, ওনারা নাকি আগের একটা বিবাহের সার্টিফিকেট বাইর করবে। এগুলো কিন্তু সাংঘাতিক, মানে সর্বনাশ হয়ে যাবে। কারণ একটা হচ্ছে মিথ্যা কথা বলা, আর একটা হচ্ছে ফ্রড চার্জে পড়া। তখন কিন্তু আপনার গ্রিন কার্ডটা হবে না। ফলে আপনার যেভাবে যে আপনি মসজিদে যেতেন, সেখানে ইমাম সাহেবের একটা এফিডেভিট নেন, ওইখানে অন্যান্য যারা মুসল্লিরা আছেন ওনাদের সাথে কথা বলেন। এইভাবে করে বিভিন্ন সময় আপনি যত ধরনের কাগজপত্র জোগাড় করা যায়, হসপিটাল রেকর্ড, স্কুল রেকর্ড, তারপরে বাচ্চার বার্থ সার্টিফিকেট, আপনার ম্যারেজ সার্টিফিকেট, এগুলা আপনারা কাইন্ডলি একটু জোগাড় করে গত 10 বছর ধরে বা ততোধিক তারও আগে থেকে আপনি যে এই দেশে আছেন, এইটা এখন একটা বড় একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস, অনেকে মানে আসছে লিগালি কিন্তু দেখাচ্ছে ইলিগালি ফর হোয়াট এভার রিজন। আচ্ছা, আপনি ওই কানাডা দিয়ে ঢুকেছেন, আচ্ছা ঠিক আছে, আপনি নিউ ইয়র্ক পর্যন্ত যে আসলেন, কিভাবে আসলেন? বাসে আসছি। কতক্ষণ লাগছে? 3 ঘন্টা লাগছে। কি বললেন? তো ফলে ওরা ওই মানে মোট কথা এখানে ব্যাপারটা হাসির না। আমরা যখন এগুলা শুনি বা আমরা দেখি, এগুলো কথাবার্তা একটা সর্বনাশ হয়ে যাবে। ওখান থেকে আসতে 3 ঘন্টার বেশি সময় লাগে। আপনি বলতেছেন আপনি বাসে আসছেন, আপনার নাকি 3 ঘন্টা লাগছে। আমি এগুলা সাবধান করে দিচ্ছি, এগুলো ভেরি ইম্পর্টেন্ট।
একটা কথা আমি অদরকারি বলতেছি না, নাম্বার ওয়ান। আচ্ছা, তারপরে আপনি গেলেন হচ্ছে বিয়ের ব্যাপারে। ওমা, আপনাকে বিয়ের কোনো কথাই জিজ্ঞেস করে না। আপনি যে ওই যে একবার কোন অ্যাসাইলাম ফাইল করেছিলেন, সব প্রশ্ন সেটা নিয়ে। কিসের জন্য অ্যাসাইলাম ফাইল করেছিলেন, কি বিষয় ছিল, কোন পার্টি করতেন, বা কোন মানে ধর্মের ছিল, আপনি কিছুই জানেন না। উকিলে নাকি লেখা দিছে, না কোনো মুরব্বীজন মানে জ্ঞানী লোকেরা যে হেল্প করে ওনারা লিখে দিচ্ছে, আপনি তো খালি সাইন দিয়ে টাকা দিয়ে চলে আসছেন, আর ওয়ার্ক পারমিট পেয়েছেন, আপনি খুশি, আর খবরই নাই। খবরদার, খবরদার, খবরদার। আপনি কাইন্ডলি যত, এই জন্যই আমি বলি সরকারের কাছে, কোর্টের কাছে যত ধরনের ডকুমেন্ট আছে ইমিডিয়েটলি ফাইল করেন, কারণ লক্ষ লক্ষ লোক এগুলা ফাইল করবে, কারণ এগুলো আনতে হবে। এগুলোর মধ্যে আছে যে আপনি কি লিখেছিলেন, তো ওগুলার কিন্তু সময় তখন বেড়ে যাবে। আপনি যদি 5 জনে অ্যাপ্লাই করে তাইলে হয়তো 1 সপ্তাহের মধ্যে আপনি পেয়ে যাবেন, কিন্তু যদি 5 লাখ লোক অ্যাপ্লাই করে, আপনিই বলেন বেশি সময় লাগবে না? তখন আপনার যে এই যে অ্যাপ্লাই করার যে ডেডলাইনের ব্যাপার আছে, তখন আপনার একটা সমস্যা হবে না? বলে কালকের মধ্যে এগুলো শুরু করেন, যে আপনার যত ব্যাকগ্রাউন্ডে যা অ্যাপ্লিকেশন করা আছে। তারপরে আরেকটা, মানে এটা তো বললামই। আচ্ছা, আরেকটা ভয়ঙ্কর কাজ হয়েছে এক সময়, সেটা হচ্ছে ওই মানে এখানে তো যে প্রায়োরিটি ডেটের ব্যাপার আছে, তো এমপ্লয়মেন্ট বেসড অনেকে ওই তারা বিশেষ এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি এলিয়েন দিয়ে ওই করেছে, ফাইল করেছে, বিকজ তাহলে ওই ওয়ার্ক পারমিট পাওয়া যায় সাথে সাথে, কারণ ওইটা হচ্ছে কারেন্ট। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আচ্ছা, এই লোভ দেখিয়ে বা এগুলা আসলে আরেকজনকে দোষ দিয়ে পারবেন না। এই লোভে পড়ে হোক, দেখিয়ে হোক, বা আপনি নিজেই আপনার দোষী দিব আমি। আপনারা অনেকে এগুলো অ্যাপ্লাই করেছেন, ওইখানে আপনি দিয়েছেন আপনি অত্যন্ত বিখ্যাত কেউ, অমুক, আপনার অমুক সার্টিফিকেট আছে, অমুক চিত্রকল্প আছে, এগুলা ম্যাক্সিমাম ফ্রডুলেন্ট কাগজপত্র দিয়ে এগুলা ফাইল করা হয়েছে। এখন আপনি মানে এখন যখন অ্যাপ্লাই করতেছেন সেটার সাথে মিশে না, ফলে আপনার ফাইলে কি আছে এগুলো সব জোগাড় করেন এবং কনসিস্টেন্ট হন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ, অনেকের ফ্রড ধরা পড়বে, ওই ফ্রড ওয়েভারের জন্য আপনার কোয়ালিফাইং রিলেটিভ লাগতে পারে, তখন তাদের এক্সট্রিম হার্ডশিপ হবে, ওই ধরনের কিছু দেখাতে হবে। এবং এক্সট্রিম হার্ডশিপ নামে মানে এটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার, কিন্তু আপনার চেষ্টা করতে হবে। যত ধরনের ডাক্তারি রিপোর্ট আছে, আপনার যদি বাবা মা থাকে, স্পাউস থাকে, চিলড্রেন থাকে, তাদের যত মেডিকেল রিপোর্ট গুলো আছে এগুলা জোগাড় করেন। এগুলা যাদের কথা বললেন, বাবা মা বা আত্মীয় স্বজন, ডাক্তার, এরাই কি কোয়ালিফাইং রিলেটিভস? আমি বলছি যদি ফ্রড ওয়েভারের ব্যাপার হয়, হ্যাঁ, তখন আপনার বাচ্চা কাচ্চার কি হবে সেটা মানে থিওরিটিক্যালি দেখা হবে না। আপনার স্পাউস এন্ড প্যারেন্টস যারা গ্রিন কার্ড হোল্ডার ওর সিটিজেন, তাদের এক্সট্রিম হার্ডশিপ হবে, সেটা দেখিয়ে একটা ফ্রড ওয়েভারের চেষ্টা করা যায়, যেটা কঠিন। তো ফলে ওনাদের যদি কোনো মেডিকেল রেকর্ড থাকে, এগুলা জোগাড় করতে সময় লাগে, কিন্তু আপনি শুরু করেন, কালকে থেকে শুরু করেন। এগুলা হলে মানে একটা ভালো খবর হচ্ছে মানে ব্যাপারটা চলে আসছে, এখন আর এমন না যে আসিতেছে বা আসতে পারে, ওইটা না। তো ফলে আপনার যখন অ্যাপ্লাই করার সময় হবে তখন যেন আপনি রেডি থাকেন। আপনি কবে উকিলের কাছে যাবেন, তারপরে উনি বলবেন, তারপরে একটু মোড়ামুড়ি শুরু করবেন। আর এক একজনে আইসা বলে কি, যদি পুরুষ আসে বলে আমি মহিলারে জিজ্ঞেস, মানে আমার বউরে জিজ্ঞেস করে আসি, আরে এখনই ফোন করেন, বউরের থেকে যদি পারমিশন নিতে হয়, ওয়াইফাই, মানে আপনার কাছে এগুলো শুনবো, আমাদের তাড়াতাড়ি শুরু করেন, তাড়াতাড়ি করেন। হ্যাঁ, আপনার কাছে আরো শুনবো, তবে অনেকক্ষণ ধরে আমাদের কয়েকজন দর্শক অপেক্ষা করছেন, ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আলোচনাটিও খুবই গুরুত্বপূর্ণ, এটাও শেষ করা দরকার। তো একটু ফোন নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম সাবরিন রহমান, আমি অস্ট্রেলিয়া থেকে আমি বলছি। জি, আমার ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করছি না 2005-এ। তখন ওনাদের 2 বাচ্চা, একজন 6 ইয়ার্স ছিল আর একজন
7 ইয়ার্স ছিল। আর এখন ওনাদের 2002-তে এসে ওনাদের DS-260 সাবমিটেড। কিন্তু এখন আমার প্রশ্নটা হলো যে মানে বাচ্চারা কি এখনো, কারণ একজন এখন 23, একজন 21, ওরা কি এখনো কি বাবা মার সাথে আসতে পারবে কিনা? যদি না আসতে পারে, সেই এজটা যদি ওভার হয়ে যায়, তাহলে যে আপনার স্টুডেন্ট ভিসায় কি অ্যাপ্লাই করলে কোনো সমস্যা হবে কিনা? আর আরেকটা হলো এক্সপেডাইট রিকোয়েস্ট করার কোনো সুযোগ আছে কিনা, কিংবা মানে কোনো বেনিফিট হবে কিনা? আপনি একটু লাইনে থাকেন, যদি অ্যাটর্নির কোনো প্রশ্ন থাকে অ্যাটর্নি সাহেবের, তাহলে যাতে সুবিধা হয়। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? দেখলেন কি সুন্দর করে কথা বলে। আমি এই জন্যই বলি না, আপনার প্রোগ্রামের যারা ভদ্রমহিলারা প্রশ্ন করে পুরুষদের থেকে ভালো করে সুন্দর করে মহিলারা কথা বলে, আর কি সুন্দর সাবলীল ভাবে। পুরুষগুলো সালাম দিতে 2 মিনিট লাগে। আর যাক, আমার সালাম নেবেন ভদ্রমহিলা, আছে গেল। আর আরেকটা জিনিস হচ্ছে যে 2005-এ যদি উনি অ্যাপ্লাই করে থাকেন, আমি অবাক হচ্ছি, কারণ যাই হোক, অবাক হওয়ার কি, এখানে সবই সম্ভব। 2007-এ আচ্ছা, কোন মাসে করেছিলেন? এপ্রিলে। তো এখন তো আগস্ট 7 চলে, 1 আগস্ট চলে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ ওনারা মানে এনি টাইম মানে ইন্টারভিউতে যাবে। অনেকেই তো এরকম ওয়েট করছে, মানে রেডি হয়ে গেছে ইন্টারভিউর জন্য, কিন্তু যে কোনো সময় ডাকবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওনাদের জন্য ইন্টারভিউ ডেট সবার এসছে কিনা বাচ্চাদের সহ, আবার আমি জানছি না। যদি না এসে থাকে, যারা মানে একজন প্যারেন্টও যদি আসেন গ্রিন কার্ড নিয়ে, উনি সাথে সাথে আবার তাদের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবে। এবং যতদিন পর্যন্ত তারা অবিবাহিত থাকবেন, হ্যাঁ, আর উনি যদি সিটিজেন না হন, তাহলে এই কেস ঠিক থাকবে আর কি। ওরা যদি বাচ্চারা যদি পরে বিয়ে শাদী করে ফেলে, আর ওই পিটিশনিং প্যারেন্ট যদি সিটিজেন না হন, তাহলে ওই ব্যাপারটা আবার রিভোকড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো আর যে কোনো সময় যে কেউ স্টুডেন্ট হিসেবে কেনা আসতেই পারেন। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, যদি এখনো এই ব্যাপারটা শেষ না হয়, ইন্টারভিউ মানে ইন্টারভিউ ডেট পেয়েছেন বা পিটিশনটা স্টিল পেন্ডিং আছে, তখন তারা বলতেই পারে আপনার তো গ্রিন কার্ড চলে আসতেছে। কারণ F1 হচ্ছে নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি, ওটার মধ্যে একটা নন ইমিগ্রেন্ট ইন্টেন্টের একটা ব্যাপার আছে। আর যেটা হচ্ছে ওই যে ইমিগ্রেন্ট ক্যাটাগরির জন্য যেখানে অ্যাপ্লাই করে রাখা হয়েছে, তখন একটু অসুবিধা হতে পারে, যে তারা ইচ্ছা করলে F1 ভিসা নাও দিতে পারে। কিন্তু উনি যদি কোথাও ভর্তি হন এবং উনি ওখানে ভিসার জন্য যান, F1 ভিসার জন্য, ওটা কোনোই সমস্যা হবে না যদি ওনার ওইখানে গ্রিন কার্ড যদি না হয় বয়সের কারণে। এই হলো কথা। তো উনি যে একটি প্রশ্ন করেছিলেন, এবং আপনি বললেন যে কোনো সময়, যেহেতু 2007 সালের আবেদন করেছেন এপ্রিল মাসে, এখন আগস্টের 1 তারিখ পর্যন্ত চলছে, এবং আপনি বললেন যে কোনো সময় ইন্টারভিউ হতে পারে, তাহলে সেক্ষেত্রে ওনার যে প্রশ্নটা ছিল যে দুটো বাচ্চার কারো একজনের বয়স 23 এবং একজনের 21 হয়ে গেছে, তাদের বয়সটা কি থেমে গেছে, নাকি তাদের এক্ষেত্রে কোনো সমস্যা হবে? না, যদি এখন 23 হয়ে যায় থাকে, হ্যাঁ, সেটার জন্য প্রবলেম হবে না। যেমন একটা সময় ছিল এসে পৌঁছানোর সময় যদি 21 হয়ে যায়, তাহলে আর তার হবে না। কিন্তু এই ক্ষেত্রে এটা হবে না। হ্যাঁ, এটা আমি খুব সিম্পল হিসাব হচ্ছে তারা কি ইন্টারভিউ ডেট পেয়েছে কিনা। কারণ অনেক সময় যেটা হয়, এই যে মানে প্রথমে যে 120 টাকা 325 টাকা দেওয়া শুরু হলো, সেই তারপরে হচ্ছে পুরো কনসুলার প্রসেসিংটা শুরু হয়, টাকা দেওয়ার পর থেকে যে শুরু হলো, তার মধ্যেই জানা যায় যে তারা কি আসতে পারে, তাদের নামে কি ইনভয়েস নাম্বার, কেস নাম্বার শুরু করা হয়েছে কিনা, নাম্বার 1। তারপরে ইন্টারভিউ ডেট এসছে কিনা তাদের জন্য। সুতরাং তখনই তারা জেনে যাচ্ছেন তাদের এটা হবে কি হবে না, মানে তারা ইন্টারভিউ ডেট পাবে কিনা। অনেক ধন্যবাদ সাবরিন রহমান, আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম হৃদয় হাসান। জি, বিজ্ঞ অ্যাটর্নি সাহেবের কাছে আমার দুটি কোশ্চেন। একটি হলো, আমি এই দেশে এসএলএম করার পরে গ্রিন কার্ড পেয়েছি। এখন আমার অ্যাপ্লিকেশনে যখন আমি এসএলএমে আমি উইন করছি, তখন আমি আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করছি। তো আমার গ্রিন কার্ড পাওয়ার পর ওরা এই দেশে চলে আসছে। এখন আমি ওদের জন্য অ্যাডজাস্টমেন্টের জন্য I-485 অ্যাডজাস্টমেন্টের জন্য আমি অ্যাপ্লাই করছি, ওরা ফিঙ্গার নিচ্ছে। আমার প্রশ্ন হলো যে কতদিন সময় লাগতে পারে গ্রিন কার্ডটা? আমি অলরেডি গ্রিন কার্ড পাইছি।
এখন ওদের গ্রিন কার্ড পাইতে কত সময় লাগতে পারে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মীর মিজান। এগুলা উত্তর আমি দেই না, কারণ এগুলোর কোনো মা বাপ নাই। আপনি যেমন তাড়াতাড়ি পেয়ে গেছেন, ইনশাল্লাহ ওনারাও পেয়ে যাবেন। এটা যদি এমন কথা হলো তারা কখন অ্যাপ্লাই করতে পারবে সেটার আমি উত্তর দিতে পারতাম, কারণ এটা অন্যদের জন্য আমি একটা উত্তর দিয়ে দিই। একটা সময় ছিল অ্যাসাইলাম পাওয়ার বা ওই যে ওনারা আসলো এই দেশে ডেরিভেটিভ অ্যাসাইলাম নিয়ে, তার 1 বছর পরে গ্রিন কার্ডে অ্যাপ্লাই করতে পারতো। এখন আর ওই জিনিসটা লাগে না। এখন আপনি ওই অ্যাসাইলাম পাওয়ার পরপরই অ্যাপ্লাই করে দিতে পারেন। শুধুমাত্র যখন অ্যাডজুডিকেশনটা হবে তখন যেন অন্তত 1 বছর হয় অ্যাসাইলাম পাওয়ার, কারণ ওই নিয়মটা আছে, কিন্তু এটার অ্যাপ্লিকেশনটা প্র্যাকটিক্যালি এমনভাবে করেছে কারণ অনেক দিন লাগছে এখন। তো ফলে ওনারা সবকিছু ঠিক মতো ওনাদের দিক থেকে যা করার ছিল ওগুলা করেছেন। এখন ওনারা তো ওয়ার্ক পারমিটও আছে ওনাদের, ওনারা এখানে লিগালি আছেন। সুতরাং ওই কবে গ্রিন কার্ড পাবেন ওইটা মানে কেউ অ্যাকচুয়ালি বলতে পারে না। আপনি ইউএসএ তে গেলেই দেখতে পাবেন, কিন্তু ওনাদের স্পেসিফিক ক্ষেত্রে কতদিন লাগবে সেটা আমি প্রেডিক্ট করতে চাই না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ হৃদয় হাসান। আসলে ওই সময় কতদিন লাগবে এই বিষয়টি বলাটা খুব কঠিন, আমাদের অতিথির জন্য সম্ভব নয়, আমার পক্ষে তো সম্ভব নয়, এমনকি যারা ইমিগ্রেশনে কাজ করেন যারা অফিসার আছেন তাদের পক্ষে সম্ভবপর নয়, কারণ প্রচুর ব্যাকলগ আছে। কোন সময় হতে পারে এই ধরনের এক্স্যাক্ট সময়টা বলাটা খুব কঠিন ব্যাপার, সে কারণেই এইভাবে আপনাকে বলা হলো। তো হৃদয় হাসান, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। তো এখন যেটা আমাদের হাতের সময়ও নেই, 2 মিনিট হাতের মতো সময় আছে, তো আমরা নতুন বিষয়ে আলোচনা করতে চাই না। অ্যাটর্নি মীর মিজান, এই যে বিষয়টি নিয়ে আমরা কথা বললাম এটি সম্পর্কে, যেহেতু এখন এটা ম্যাটেরিয়ালাইজ মানে হওয়াটা শুরু হয়ে যাবে খুব শীঘ্রই, এটা কার্যকর হয়ে যাবে, তো সেক্ষেত্রে আর যে অনেকটু বলেছেন সব নিয়মকানুনই আপনি বলেছেন, শেষ করার আগে আর 2 মিনিটের মধ্যে কি কিছু বলবেন কিনা? হ্যাঁ, না আপনারা যেটা করতে হবে, আপনার গুড মোরাল ক্যারেক্টার ইস্যুতে আমি চাই যে আপনারা এট দ্য মিনিমাম যে এফবিআই এর একটা রিপোর্ট নিয়ে আসেন যে এটা যে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। এছাড়া অনেক সময়, কারণ আমি দেখেছি এটা অসম্পূর্ণ রিপোর্ট, আপনি যেই সমস্ত স্টেটে ছিলেন প্রত্যেকটা স্টেটের আবার আলাদাভাবে এই ধরনের মানে আপনার যে ক্রিমিনাল রেকর্ড আছে কিনা এই জিনিসগুলো বের করা যায়। এগুলা হ্যাঁ, যদিও ইমিগ্রেশনে যখন অ্যাপ্লাই করবেন ওরা ফিঙ্গারপ্রিন্ট নিবে, ওগুলা বলবেন না এখন যে ওরা তো নিবে ইত্যাদি। আপনার নিজে থেকে এগুলা দিতে হবে। আপনি যত স্টেটে ছিলেন ওখানকার একটা ক্রিমিনাল রেকর্ড বের করেন, এফবিআই এর একটা রেকর্ড বের করেন। একটা কথা বুঝতে হবে, আপনি এটা কালকে থেকে শুরু করবেন। এটা কেন বলছি, যে যখন মানে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়ে যাবে তখন লক্ষ লক্ষ মানুষ এগুলো করবে, তখন সময়টা বেড়ে যাবে। বলে আপনি এটা ইমিডিয়েটলি শুরু করেন। তো ট্যাক্স রিটার্ন, এফবিআই রিপোর্ট, গভর্নমেন্টের কোডের থেকে যত ডকুমেন্ট আছে এগুলো সব নেয়া, এই ধরনের কাজগুলা, এবং আপনি গত 10 বছর অন্তত 10 বছর ধরে যে বিভিন্ন রকমের কাগজপত্র আছে এগুলা সবকিছু জোগাড় করার চেষ্টা করেন। এইগুলা করলে আপনার ক্ষতি হবে না, আপনার ভালোই হবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ জুরিস্ট ডক্টর অ্যাটর্নি অ্যাট ল মীর মিজানুর রহমান, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। যদিও আজকে আমরা একটু অসম্পূর্ণ লাগছে আমার কাছে, কারণ আপনি আমার ডান দিকে বসেন, আবহাওয়ার কারণে আজকে আসতে পারেননি, তাই সংযুক্ত হয়েছেন। এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদিও বিষয়টি নিয়ে আমরা বেশ কথা বলেছি, কিন্তু আজকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনি আলোচনা করেছেন যে এখন অর্ডার হয়েছে, কিন্তু কিভাবে আপনি আবেদন করবেন, কি কি ডকুমেন্টস আপনাকে ঠিক রাখতে হবে, এবং আপনি যে কোনো অপরাধ করেননি সেই ধরনের একটি প্রত্যয়নপত্র আপনাকে সংগ্রহ করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিস্তারিত বিষয়ে আলোচনা করেছেন। নিশ্চয়ই আজকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন বা ভবিষ্যতে দেখবেন এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন তারা উপকৃত হবেন। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি এবং বারবারই বলছি যে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু এর পরেও আমরা কথা বলবো, কারণ অনেকেই যারা এখনও এই প্রোগ্রাম অনুষ্ঠান দেখেননি বা বিষয়টি সম্পর্কে জানেননি তাদেরকেও এই বিষয়টি জানানো, এবং টাইম টু টাইম আমরা এটার আপডেট দেব কি কি অবস্থায় আছে। সুতরাং আশা করি আজকের এই অনুষ্ঠানটি যারা দেখেছেন বা ভবিষ্যতে দেখবেন তাদের যথেষ্ট উপকার হয়েছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 টেলিভিশনের সাথেই শুভরাত্রি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।